মিস্টার সার্জিস আমাদের জাতীয় নেতা আর মিস্টার ফজলুর রহমান, এই দুজনের মধ্যে 19-20 পার্থক্য। এখন বাইফার্কেটেড হয়ে গেছে, দুই দিকে আস্তে 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 চলে যাচ্ছে। এতদিন কিন্তু তা ছিল না। শেখ হাসিনার আমলেও দেশ দুই দিকে ছিল না। কোটা না মেধা, সেই স্লোগানটা কিন্তু আবার গত রাত থেকে আমাদের কানে ভাসছে। বিশেষ করে মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে যা হলো বা যা হয়েছে তা নিয়ে। কোটা না মেধা, আপনার বক্তব্য কি? আপনি কিভাবে দেখছেন? আমি মনে করেছিলাম যে 5ই আগস্টের মধ্য দিয়ে একটা পর্যায়ের শেষ হয়েছে বা একটা পর্বের শেষ হয়েছে, এটা আর আমাদের সামনে নাও আসতে পারে। কিন্তু 5ই আগস্টে আমাদেরকে যা বলা হয়েছিল এবং যে এখন যা হচ্ছে, এবং 5ই আগস্টের আগে আমাদের সন্তানেরা, বলবো এটা বললে আবার অনেকে মনে করে সন্তানেরা বলে কেন, আচ্ছা আমাদের এরা নেতাই, আমরা ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের তারা আমাদের নেতা, জাতীয় নেতা, সবাই জাতীয় নেতা। সেই সব জাতীয় ছাত্র নেতারা আমাদেরকে যা বলছিল, এই আন্দোলনটার মধ্যে কোন ধরনের কর্মসূচি ভিত্তিক ডাইরেকশন ছিল না। ভাষা আন্দোলনের যে কর্মসূচি ছিল 62, 64, 66, 6 দফা, 69-এর 11 দফা, এরশাদ বিরোধী আন্দোলনের 10 দফা, এই ধরনের কোন কর্মসূচি ভিত্তিক কোন আন্দোলন, দীর্ঘস্থায়ী কোন আন্দোলন ছিল না। ছাত্ররা যেখানে এসে দাঁড়ালো একটা ঢেউয়ের মুখে, যে ঢেউটা কিছুক্ষণের জন্য হলো থেমে গিয়েছিল, ঝড় আসার পূর্ব লক্ষণ, একদম যখন বাতাস থেমে গেল, থেমে যাচ্ছে যে আবার ঝড় আসবে, সেই ঝড়ের মুখে ছেলেরা এসে দাঁড়ালো। মানুষ কিন্তু তখন দেখতে চায় না এই কর্মসূচি আছে কিনা, নেতৃত্ব আছে কিনা। সবার মধ্যে আমি নিজের কথাই বলছি, আমি আল্লাহর কাছে কত বলছি, আল্লাহ ততদিন তুমি আমাকে মৃত্যু দিও না যতদিন শেখ হাসিনা সরকারের পতন না হয়। আমি 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 ফজলুর রহমান বলছি, কতবার বলছি, এটা কোনো সীমানা নাই। অর্থাৎ শেখ হাসিনার 3টে ইলেকশন, 14, 18 এবং 24, এবং অনেকগুলো স্থানীয় ইলেকশন, অনেকগুলো কর্মকাণ্ড মানুষের মনকে এমন বিষিয়ে তুলেছিল যে আজরাইল আসুক তারপরও শেখ হাসিনা যাক। এই অবস্থাটাতে আমাদের আজকের সন্তানেরা, আবারও সন্তানেরা, আমাদের নেতা, আজকের যারা নেতা হাসনাত সাহেবরা বা ওই যে সার্জিস আলমরা বা ওই যে উপদেষ্টা সাহেবরা আমাদেরকে চরম ভাবে ধোঁকা দিয়েছে। শুধু আমাদেরকে না, জাতিকে ধোঁকা দিয়েছে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে দুইজন মানুষ বসছি, জনাব গোলাম মোল্লা রনি তার রিস্ক নিয়ে যে কথাগুলো তার জ্ঞান গর্ব বক্তব্যের মাধ্যমে জাতিকে উজ্জীবিত করেছে, এবং আমি ফজলুর রহমান আমার ৭৭ বছরের জীবনে ৬০ বছরের অভিজ্ঞতা দিয়া আমার ভাষা, আমার আবেগ সবকিছু দিয়ে যেভাবে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছি, জীবন যায় অথবা যাক অথবা থাক, সংসপ্তকের ভূমিকা যেভাবে পালন করেছি, আজকে যে ধোঁকাটা আমি খাইলাম, আমার জীবনে এই ধোঁকা আমি কোনোদিন ভুলতে পারবো না। তারা যদি সেদিন বলতো যে ৭১-এর মুক্তিযুদ্ধ না, আমি তাদেরকে বলতাম, আজকে বলতাম, ইয়েস বেটা, বাপের বেটা তোরা। যদি সেদিন বলতো ৭২-এর সংবিধান আমরা পরিবর্তন করে ফেলবো, যদি সেদিন বলতো তারা যে সমস্ত জাতীয় নেতৃত্ব যারা, এরা কেউ না, এখন নতুন করে এটা মুক্তিযুদ্ধ হবে, 24 হলো নতুন মুক্তিযুদ্ধ, ৭১-এর মুক্তিযুদ্ধ ছোট। আহারে, আমার এখন কি মনে হয় জানেন, আপনাকে বলবো, গোলাম মোল্লা রনি সাহেবের হয়তো বা সেই আবেগটা আসবে না। আমি যখন নদী পার হইছি সাতরায়া, এই আন্দোলনে কি কোন ছেলে নদী পার হইছে সাতরায়া? এই আন্দোলনে কি কেউ ক্ষেতের আইল থেকে পাক বাহিনীর বুকে গুলি করছে কেউ, কারো বুকে কেউ? এই আন্দোলনে কি কাদার মধ্যে কেউ পড়ে রয়েছে কুচুরি পানা মাথায় নিয়া? এই আন্দোলনে কি মাসের পর মাস না খায় রয়েছে, পাহাড়ের নিচে সাপের কামড় খায় মরছে? কই মুক্তিযুদ্ধ বাঘ? আর এটা যদি উঠেছে তুলনা করা হয় বাঘের মাসি, বিড়াল, বাঘের মতোই দেখা যায় কিন্তু এটা বিড়াল। কিন্তু এরা বলতেছে দিস ইজ দ্য রিয়েল লিবারেশন ওয়ার।
এই যে কথাগুলো বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, এবং মানুষ বলে এখন যে এই দেশে ফ্যাসিস্ট খারাপ না মুনাফেক খারাপ। এটা আসলে আন্দোলনের সঙ্গে একটা মুনাফিকি হচ্ছে। আমাকে যাই করুক আমি কথাটা বলবই, কারণ বাংলাদেশ নামটা যদি থেকে থাকে, আমি আবারও বলছি, হে বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশ যে নামটা, এই নামের মা কে? এই নামের মা হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে রক্তাক্ত হয়ে বাংলাদেশ নামটা বাড়িয়েছে, তা না হলে এই দেশের নাম থাকতো পূর্ব পাকিস্তান। কাজেই যারা বাংলাদেশের নাম রেখে মুক্তিযুদ্ধ বাদ দিতে চাও, তারা বাংলাদেশের সঙ্গে প্রতারণা করছো। যারা বাংলাদেশের নাম রেখে এই দেশে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা অথবা জাতীয়তাবাদকে বাদ দিতে চাও, তারা মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা করছো। সেই প্রতারণার বিরুদ্ধে আগামী দিনে ওই যে বলছেন যে দেশ কেন থেমে গেছে, দেশ এখন বাইফার্কেটেড হয়ে গেছে, দুই দিকে আস্তে 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 চলে যাচ্ছে। এতদিন কিন্তু তা ছিল না। শেখ হাসিনার আমলে দেশ দুই দিকে ছিল না, বিভিন্ন দিকে ছিল, মানুষের চিন্তায়, চেতনায় ও মুক্তমুখ। কিন্তু এখন জাস্ট আস্তে আস্তে দুই দিকে নিয়ে যাচ্ছে কারা? দেশটাকে একটা কনফ্রন্টেশন। সেই কনফ্রন্টেশনটা কি হবে? ওই যে একটি ছেলে যাকে ইউনূস সাহেব জাতিসংঘে বলছে কি মেন্টর নাকি মাস্টার মাইন্ড, ওই ছেলেটা যে কয়েক মাস আগে বলছিল ওই দেশে একটা গৃহযুদ্ধ হবে, সিভিল ওয়ার হবে, দেশটাকে তারা ইচ্ছাকৃতভাবে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশে সত্য কথা বলবে আমার মতো লোককে, যার স্ত্রী সকালবেলা উইটে নামাজ না পড়িয়া কিছুই করে না। আমি যে ফজলুর রহমান আল্লাহর নাম না নিয়ে কোনো কাজ করি না, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলে ভাত খাই না, আমাকে ওই দিন মুরতাদ বলছে একজন বড় মৌলানা সাহেব। ফজলুর রহমান হলো মুরতাদ। এই যে শুরু হয়েছে যে সত্য কথা বললে মুরতাদ, কাফের, ভারতের দালাল, এই যে কথাগুলো শুরু হয়েছে, যতদিন বন্ধ না হবে তাদের মুখে চলবে। এবং এই যে শিবিরের কিছু ছেলে পেলে সমস্ত ইউটিউব গুলা দখল করে যে মিথ্যা কথা বলে, যে অসত্য কথা বলে এবং যে বিশ্রী কথা বলে আমাদের সম্পর্কে, এটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এই দেশ। এবং এই দেশকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ইট উইল গো আপ টু পয়েন্ট অফ নো রিটার্ন। আমি জানি না কি হবে। অনেক ধন্যবাদ গোলাম মোল্লা রনি। আপনি ফজলু ভাইয়ের বক্তব্য থেকে যেটা বুঝলাম যে সংঘাত সামনে, সংঘাত কি তাহলে অনিবার্য? অবশ্যই অনিবার্য, কোনো ওয়ে নাই। শুধু অনিবার্য না, এই সংঘাতটা বন্ধ করার কোনো ওয়ে নাই। মানে সংঘাত হবে এবং এই সংঘাতের ফলে যে দুর্ভোগ দুর্দশা, আমরা সকল মানুষ যারা পরাজিত হবে তারা, যারা বিজয় হবে তারা, এবং আমজনতা সবাইকেই কষ্ট লাঘব হওয়ার কোনো ওয়ে নাই। শেখ হাসিনা যখন চলে গেলেন, আমি 2014 সন থেকে মতিভাই বলে আসছিলাম যে উনি এমন একটা পরিণতি করে ফেলেছেন যে উনাকে যেতে হবে টুডে অর টুমরো। যত আগে যাবেন ক্ষয়ক্ষতি কম হবে। এবং উনি যাওয়ার পরে উনি হয়তো যারা সুবিধাভোগী তারা নিরাপদে সবাই যেতে পারবেন, কিন্তু বাকি সব মানুষগুলোকে বিপদে ফেলবেন। ঠিক এখনো তদ্রুপ। টোটাল এই ঘটনার সঙ্গে হয়তো 300-400 লোক জড়িত আছে, এখন যারা আছে 300-400, যাদেরকে আপনি সুবিধাভোগী করতে পারেন। কিন্তু এই 300-400 জন লোকের কারণে কি হলো? প্রথমত শেখ হাসিনা আমাদের পুরো নেশনটাকে 15টা বছর ধরে একটা ভীত সন্ত্রস্ত জাতিতে পরিণত করে ফেলেছে। আমরা ভয় পাচ্ছি। তো এই 15 বছর ভয় পেতে পেতে গর্তে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা অটোমেটিক একটা যাকে বলা সেন্সরশিপ চলে এসছে। ফলে এই 300 লোক যারা শেখ হাসিনার চেয়ে সব দিক থেকে দুর্বল, তারপরও আমাদের আমজনতা ওই যে 15 বছর ভয় পেয়ে আসছে, তারা ভয় পাওয়া শুরু করেছে। আর একটা বিরাট অংশ যারা দীর্ঘদিন ভয় পেত তারা অত্যাচারী হয়ে গেছে। আমরা ওই যে বলি না আইএমএ জাহেলিয়াত, আইএমএ জাহেলিয়াত মনে হলো যে এখানে আইএমএ জাহেলিয়াতের প্রথম দুটো শব্দ হলো অজ্ঞতা এবং মূর্খতা। তো যখন একটা মানুষের মধ্যে অজ্ঞতা থাকে, না জানে, এবং সে মূর্খ হয়, এখানে তখন তার চোখের উপর পর্দা পড়ে, মস্তিষ্কের মধ্যে অন্ধকার দেখা দেয়, সে কিছু দেখে না, এবং সেই যুগটিকে বলা হয় আইএমএ জাহেলিয়াত। আশ্চর্য করার ব্যাপার হলো যে এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধর ইতিহাস পাল্টাতে চাচ্ছে তারা কেউ মুক্তিযোদ্ধা নন। এখন যারা বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা প্রথমে কেউ মুক্তিযোদ্ধা নন, নট এ সিঙ্গেল ওয়ান। তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে যারা সংবিধান নিয়ে কথা বলছেন, আমি তো ছোট মানুষ, আইনের ছাত্র, উনি প্র্যাকটিস করেন, ওনারা সংবিধান সম্পর্কে তাদের মূর্খতা একেবারে স্পষ্ট।
আমাদের সংবিধান যেভাবে হয়েছে, যেভাবে লিখিত হয়েছে, এটার জন্য যে বিধি, এটার জন্য যে বিধান, এটার জন্য যে ইতিহাস, প্রত্যেকটা যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতাটা আর কোনো অবস্থাতেই দ্বিতীয়বার সম্ভব নয় এই জাতির মধ্যে। আমরা কেন বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, কেন বলি হাজার বছরের মধ্যে এই একবার ৭১ মুক্তিযুদ্ধ হয়েছে, কেন হাজার বছরের মধ্যে হয়নি কেন? এই হাজার বছরের ইতিহাস আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তখনই তাদের মূর্খতা টের পেয়ে যাবেন। এখন তারা সংবিধান বোঝে না, মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযুদ্ধ বুঝে না। তারপরে একটা আইন যখন তৈরি করতে হয়, আপনাকে একটা জুডিশিয়াস মাইন্ড থাকতে হবে, জুরিসপ্রুডেন্স আপনাকে জানতে হবে, আপনাকে কাস্টম জানতে হবে, মানে প্রথা জানতে হবে। এবং আপনি একটা জাতি, যে একটা জাতির মধ্যে একটা প্রথা, যেমন আমরা পান্তা ভাত খাই, আমেরিকার লোক তো পান্তা ভাত খায় না। তো এই যে আমরা যে পান্তা ভাত খাই, এটা কেন আমাদের এই প্রথাটা আমাদের মধ্যে আসলো? আমরা হাজার হাজার বছর ধরে আমাদের এই মাটির সঙ্গে, খাদ্যের সঙ্গে আমাদের যে অভ্যাসটা জড়িত, এই অভ্যাসের উপর নির্ভর করে আইন হয়, এই অভ্যাসের উপর নির্ভর করে আদালত হয়, অভ্যাসের উপর নির্ভর করে বিচার হয়। আমাদের এই আদালতে কেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আইনকে আমরা প্রেসিডেন্স হিসেবে মানি, কেন আমরা লাহোর হাইকোর্টের প্রেসিডেন্স মানি, কেন আমরা ইংল্যান্ডের কোর্টের রায়কে, টর্ট লকে আমরা মানি না? এই জিনিসগুলো, এই যে যারা সংবিধান পরিবর্তন করবে, উনি তো আইনেরই ছাত্র না, কিন্তু এই টোটাল বিষয়গুলো হলো কি, সব মিলিয়ে দেখা গেল যে পুলিশ সংস্কার কমিশন করছে, সংবিধান সংস্কার কমিশন করেছে, নির্বাচন সংস্কার কমিশন করেছে। যিনি করেছেন, আমি বললাম যে ভাই, আপনি নির্বাচন সংস্কার কমিশন করেছেন, আপনি কি জীবনে কোনোদিন নির্বাচন করেছেন? আপনার আপনজন কেউ কি এমপি ইলেকশন করেছে? আপনি কি জানেন যে একটা এমপি ইলেকশন করতে, চেয়ারম্যান ইলেকশন করতে কয় টাকা হয়, ঘুষ দিতে হয় কয় টাকা? আপনি কি জানেন যে এমপি মন্ত্রী যে টিয়ার চুরি করে, এই চুরি কিভাবে করে? আর চুরি করার সময় গোডাউন থেকে যখন ব্যাগ বের করে, সুঙ্গা মেরে কিভাবে পার ব্যাগ থেকে চাল চুরি করে নেয়, এবং ওইটা যখন এমপি সাহেব কিভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো কি আপনি জানেন? না, জানি না। তাহলে বলে আপনি সংস্কার করবেন কিভাবে? হাউ? আপনাকে তো টোটাল নির্বাচন ব্যবস্থাটা বুঝতে হবে। তাই দেখেন, টোটাল প্রক্রিয়ার সাথে আমাদের দেশের যে ট্রেডিশনাল রাজনীতি যারা করেন, আমাদের দেশের যারা সংবিধান বোঝেন, বা সারা দুনিয়াতে যারা সংবিধান লিখেছেন, তো এইরকম কোনো মানুষকে আমরা পাইনি এই টোটাল প্রক্রিয়ার মধ্যে। ফলে কি হলো, আপনি যদি কোনো কম্পাউন্ডারও না, রাস্তায় যে আপনার দেখা গেল যে চুল কাটে নাই, কোনোদিন চুল কাটে নাই মিস্টার বিন, হঠাৎ করে নিজে চুল কাটতে বসছে, তো একজন লোক এসে মনে করলো যে এটাই বোধহয় নাপিত, তো তাকে বললো তুমি চুল কেটে দাও, সে চুল কাটা শুরু করলো। তো চুল কাটা শুরু করার পরে সেখানে যে বিপত্তিগুলো ঘটলো, মিস্টার বিনের সেই বিখ্যাত, এখন এখানকার অবস্থা হয়েছে এই, যেই লোকগুলো যে কাজ করছে তাদের কারোরই সেই কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। না থাকার কারণে কি হলো, ফজলু ভাই খুব সুন্দর করে একটা কথা বলছেন, শেখ হাসিনার জমানাতে আমাদের ভয় ছিল, তো পিছনে যখন ভয় থাকে, দৌড় দেওয়ার কিন্তু একটা রাস্তা থাকে। আমাদের একটা চাপ ছিল, উই হ্যাড এ প্রেশার। তো যখন একটা প্রেশার থাকে, আমরা তখন ওই দাঁড়ানোর জন্য, প্রেশারের এগেনস্টে দাঁড়ানোর জন্য একটা শক্তি থাকে। কিন্তু বর্তমান জমানাতে মনে হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের ইসরাফিল সিংহে ফু দিলে যেভাবে মাধ্যাকর্ষণ শক্তি, মহাকর্ষণ শক্তি জিরো হয়ে যাবে, তখন একটা পিঁপড়ার যে ওজন আর হিমালয় পাহাড়ের যে ওজন, ওই কিয়ামতের সময় সেম হবে। এখন এই বাংলাদেশে সেম অবস্থা হয়ে গেছে, একটা পিঁপড়ার যে ওজন হয়ে গেছে আর হিমালয় পাহাড়ের ওজন সেম হয়ে গেছে। এই সমাজে আপনি মিস্টার সার্জিস, আমাদের জাতীয় নেতা, আর মিস্টার ফজলুর রহমান, এই দুজনের মধ্যে 19-20 পার্থক্য। এর কারণ ওনার বয়স 77 বছর, তার বয়স হয়তো 27 বছর, এছাড়া অন্য কোনো পার্থক্য নেই। সবাই মনে করছে যে এই ভালো। তো এই যে আমরা একটা কিয়ামতের আলামতের মধ্যে পড়েছি, যেখানে আমাদের যে টোটাল গ্র্যাভিটি, হ্যাঁ, এটা আমরা হারিয়ে ফেলেছি সমাজের। আপনি দেখবেন যে, আপনি কি শঙ্কিত? আমি শুধু এখানে সংখ্যার পর্যায়ে নাই, তো কিয়ামতে তো কেউ শঙ্কিত নয়। কিয়ামতের ময়দানে পড়ে গেলে করে কি, মানুষ প্রথমে ভাসতে থাকে এবং সে পাগল হয়ে যায়। আমি আজকে একটা লেখা লিখেছি বাংলাদেশ প্রতিদিনে, সেটা হলো কনফিউজড, পুরো জাতি কনফিউজড। এখন আজকে আমরা যে আছি, আমরা সবাই কনফিউজড এখন এই অবস্থাতে। আর এই কনফিউশন কি, যেহেতু আমাদের ভার নাই, আমরা শুধু ঘুরতেছি, আমরা এখন বুঝতেছি না কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমাকে কি নিয়ে ইরানে ফেলা হবে বাতাসে, নাকি সমুদ্রে নিয়ে যাবে, না নিচে নিয়ে যাবে, আমি এই অবস্থার মধ্যে আছি। একেবারে দুনিয়াতে কিয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে আছি। আর ভয় ভীতি আসলে হাসরের ময়দানে গিয়ে আসে, যখন বিচারের মুখোমুখি হয়, সেখানে গিয়ে সবাই ইয়ানফসি করে। তা আমরা এখনো ওই যেহেতু ইয়ানফসির পর্যায়ে আসিনি, এখনো পর্যন্ত আমাদের যে যার ওজন হারিয়ে কাঁদছি, উই আর ক্রাইং। ব্যবসায়ীরা কাঁদছে, রিক্সাওয়ালা কাঁদছে, ছোট ছোট ক্ষুদে ব্যবসায়ীরা কাঁদছে, সাংবাদিকরা কাঁদছে,
হয় এভরিবডি, সামবডি উইপিং, সামবডি ক্রাইং, এবং কিছু মানুষ কান্নার ভাষা হারিয়ে ফেলেছে, শুধু আকাশের দিকে তাকায়। এটা কেন হলো, কিভাবে হলো? অনেক